সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। দর্শক, আমার সাথে আরও একজন অতিথি রয়েছেন, ঢাকা চেম্বার অব কমার্সের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আতাউর রহমান। প্রিয় দর্শক, অতিথিদের মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে আলোচনা শুনব। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 18 ডিসেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 প্রবাসী কর্মীরা রাষ্ট্রকে দিচ্ছেন শুধু, পাচ্ছেন না কিছুই। ধুনুটে প্রথম আলো সাংবাদিককে মারধর করেন আওয়ামী লীগ নেতারা। রাজস্ব আয় বাড়াতে কৃষিখাতকে করের আওতায় আনার সুপারিশ। 2011 এক বছরে 27 জন নিখোঁজ, 11 জনের লাশ উদ্ধার। সংসদ ভবন ঘেঁষে মেট্রো রেলপথ অগ্রহণযোগ্য, স্থপতি, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবাদীদের প্রতীকী অনশন। 2012 সাবেক 2 মন্ত্রীকে বাদ দিয়ে পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্রের মামলা করল দুদক। দেশ নয়, ব্যক্তি বড়। দুদকের মামলার এজাহারে আসামির তালিকা থেকে বাদ পড়লেন সৈয়দ আবুল হোসেন। দোকানি বিশ্বজিৎ হত্যা মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা, ফাঁসানো হচ্ছে 4 জনকে। প্রবাসীদের বিশেষ নাগরিক সুবিধা দেওয়ার নীতিমালার বাস্তবায়ন নেই। 2013 সচিবালয়ে মন্ত্রী কর্মকর্তাদের কাজের চেয়ে রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়েই আগ্রহ বেশি। দলের নেতাদের 11টি বিমার লাইসেন্স দেওয়ার পর এখন সুযোগ দেওয়া হচ্ছে আগ্রহী অন্য নেতাদের। সরকারি আমানতে ভর করে বড় হতে চায় নতুন ব্যাংক। 2014 ঋণ খেলাপি কমানোর চাপে ব্যাংক এমডিরা। বঙ্গোপসাগর দিয়ে বছরে 1.25 লাখ মানব পাচার রোধে ন্যূনতম মানও রক্ষা করতে পারেনি সরকার। ইউএনএইচসিআর ভারত এড়ালেও বাংলাদেশ সুন্দরবনের ভেতর দিয়েই নৌ বাণিজ্য পথ চালু রেখেছে। 2015 ব্যবসা বান্ধব দেশের তালিকায় 144টি দেশের মধ্যে বাংলাদেশ 121তম, ফোর্বসের প্রতিবেদন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড নিয়ে ছাত্রলীগের 2 পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ 1। 2016 নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু। উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন এলাকার জন্য মহাপরিকল্পনা। 2017 অনিয়ম করেই বড় হয়েছে দেশবন্ধু সুগার। প্রশ্নপত্র ফাঁস, শিক্ষামন্ত্রী দুষছেন শিক্ষকদের। 2018 নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু নেই, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ব্লগার নীলাদ্রি হত্যা মামলার 3 বছরেও অভিযোগপত্র দেয়নি পুলিশ। কাঙ্ক্ষিত অগ্রগতি নেই 6,500 কোটি টাকার কাজে। সমন্বয়হীনতায় রাজধানীর উন্নয়ন প্রকল্প। 2019 রাজাকারের তালিকায় গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা তপন কুমার চক্রবর্তীর নাম। শেয়ার বাজারে আরও বড় দরপতন। 2020 পাচার করা টাকায় বিদেশে বাড়ি বানানোর ব্যক্তিদের নাম, ঠিকানা সহ তাদের বিষয়ে পদক্ষেপ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট। বিপুল প্রণোদনার সামান্যই পেলেন পোশাক শ্রমিকেরা। বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গৃহ নির্মাণ প্রকল্প, তালিকা বহির্ভূতদের নামে ঘর বরাদ্দের অভিযোগ। 2021 মিরপুরে 60টি থানা এলাকায় অন্তত 20টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। 2022 নির্বাচনে হবে আসল খেলা, আন্দোলনে যারা হারবে নির্বাচনেও তারা হারবে। ওবায়দুল কাদের। সাজা পাওয়া পলাতক আসামির সঙ্গে নামের মিল থাকায় কারাগারে নিরাপরাধ লিটন। 2023 32 আসন ছাড়ল আওয়ামী লীগ। কিংস পার্টির কোনো নেতাকে জিতানো হতে পারে বলে আলোচনা। তারল্য সংকটে 5 শরিয়া ভিত্তিক ব্যাংক। শুরুতেই যাচ্ছি অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা 2011 সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম 1 বছরে 27 জন নিখোঁজ, 11 জনের লাশ উদ্ধার। পরবর্তী বছরগুলোতে এটা আরও বেড়েছে। এটা কেমন ধরনের ফ্যাসিবাদ? ক্লাসিক্যাল ফ্যাসিবাদের সঙ্গেও এর কোনো কিছু যায় না। কিভাবে ডিফাইন করবেন ঘটনাগুলোকে? আবরার ফাহাদ মারা গেল একটা ফেসবুক স্ট্যাটাসের জন্য। মানে এটা কি পরিমাণ জঘন্যতম নিকৃষ্ট একটা ঘটনা
যে একটা মানুষ সোশ্যাল মিডিয়ায় তার স্ট্যাটাসের জন্য খুন হলো, এবং সেটা তো একটা এক্সাম্পল, এরকম কত মানুষ গুম হয়েছে, হাজারো কত মানুষ আবরাররা রয়েছে। এক্স্যাক্টলি খুন হয়েছে, গুম হয়েছে, এবং কি পরিমাণ হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে গেছে। এবং সেই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত কার্যত তারা কিন্তু আসলে বিচারের মুখে না না, হয়নি। কিসের বিচার, বরং ওনারা কোনো কোনো কিসের ক্ষেত্রে কি- রাষ্ট্রীয় পুরস্কৃত হয়েছে একদমই রাষ্ট্রীয়ভাবে। একদমই তাই। আপনি বললেন না যে ফ্যাসিস্ট বলবেন কি না, এখানে কিছু ফ্যাসিস্টও না, যেমন ধরেন ছাত্রলীগ, মানে এটা ছাত্র সংগঠন বললেও এটা মানে এটা ছাত্র সংগঠন তো না, এটা ছাত্র সংগঠন বললে তো এটাকে একটা ওই যে সম্মান দেওয়া হয়, যেখানে ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র ইউনিয়ন বা ছাত্র দল, এদের একটা তো ঐতিহাসিক লিনিয়েজ আছে, একটা নীতি আছে। একটা নীতি আছে। কিন্তু এখানে তো ছাত্রলীগের নীতিটা কি? ছাত্রলীগের নীতি হ্যারাসমেন্ট, পিটানো, হল বাণিজ্য। 16 বছর আমাদের দেশে যা চলেছে একটা নোংরামি চলেছে। তাহলে মানুষ কেন কথা বলেনি, এর প্রতিবাদ করে? মানুষ কিভাবে কথা, উনি কোনো জায়গা রেখেছে মানুষ কথা বলার? আপনার বিচার বিভাগ উনার নিজের আয়ত্তে নিয়ে আসলো, উনি পুলিশ নিজের আয়ত্তে নিয়ে আসলো, র্যাব নিজের আয়ত্তে নিয়ে আসলো, কোনো জায়গা তো বাদ রাখে নাই। এদের বিচার প্রক্রিয়া কেমন হওয়া উচিত, বা এদের বিচারটা বাংলাদেশের এই প্রচলিত আইনেও তো তাহলে তাদের বিচার করা সম্ভব না? না, এক নাম্বার হচ্ছে বিচার এবং আইন, সংবিধান, এগুলো যদি বলেন, এক নাম্বার এটার তো প্লেন অ্যান্ড সিম্পল ভাষা, এটার 12টা অলরেডি ওরা বাজাই দিয়ে গেছে। সো যেটার কারণেই যে সংস্কার এখন করা হচ্ছে, যে বিচার বিভাগের সংস্কার বলেন, সংবিধান সংস্কার বলেন, এই সবগুলো সংস্কার মানে করার পরই এবং একটা জুডিশিয়াল প্রসেস হয়েই কিন্তু এই বিচারটা হতে হবে। তাদের যে অপরাধগুলো, বাংলাদেশের আইন কি এই অপরাধকে মানে বিচার করার মতো আইন আছে, না আরো আইন প্রণয়ন প্রয়োজন? আরো আইন প্রণয়ন প্রয়োজন, অবশ্যই কারণ প্রয়োজন। তারা তো অপরাধ করেছে, ভার্সেটাইল অপরাধ। অবশ্যই, মানে আপনি মানে সালমান এফ রহমানের কথাই চিন্তা করেন, আপনি উনাকে মানে যদি হোয়াইট কলার ক্রাইমে ধরেন, হোয়াইট কলার ক্রাইমে ধরলে তো এখানে দেখা যাবে যে, মানে আমি হাইপোথেটিকলি বলছি যে দেখা গেল যে 100 কোটি টাকা জামিন বেল করা হলো, উনি তো 100 কোটি টাকা দিয়ে বেরোয় যাবেন। দিয়ে দিবে। সো কিন্তু আপনি কি সালমান এফ রহমানকে বেরোতে দিবেন? মানে এটা তো অন্য জিনিস। সো আমাদের এই আইন, এই পুরা ব্যাপারটা সংস্কারের মাধ্যমেই কিন্তু এই বিচারটা আমাদের করতে হবে, এবং এই বিচারটা এই দেশের মাটিতে হবে আমি মনে করি, এবং এই বিচারটা পুরা 18 কোটি জনগণের সামনে হবে। এবং এই সরকারের তো এই বিচার করবার জন্য দায় রয়েছে। অবশ্যই দায় কারণ রয়েছে, রক্তের উপর দিয়েই তো এই সরকার প্রতিষ্ঠিত। অবশ্যই। বড় ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু এখনো পর্যন্ত ব্যান্ড হয়নি না, এবং একটা চান্স আছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসতেও পারে, একটা পলিটিক্যাল পার্টি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যাতে মানে বাংলাদেশি জনগণের কাছে নির্বাচিত হতে হলে কোনো না কোনো ফর্মে আমার মনে হয় আওয়ামী লীগের নাকে খত দিয়ে আসা ছাড়া উপায় নেই। অপরাধীরা তো অপরাধ স্বীকার করে আবারও বেনিফিশিয়ারি হওয়ার পথ সবসময় খোঁজে, এখনো কিন্তু আওয়ামী লীগ সেই পথটিই খুঁজছে। এক্স্যাক্টলি, এবং আপনি দেখবেন যে কোনো নাই, কিন্তু কোনো গিল্ট বোধ নাই কিন্তু। না, তারা সরি না, একদমই সরি না। মানে একটা ঘটনা ঘটে গেছে, আমরা দেখেছি হাসিনা কি পরিমাণ চোরের মতো করে পালিয়েছে, এটা জাতিকে মনে রাখতে হবে। জাতি তাহলে হাসিনাকে কিভাবে মনে রাখবে? এই সরকারের কোন কোন জিনিসগুলো করা উচিত যাতে জাতি বংশ পরম্পরায় এই হাসিনার এই অপকর্ম বা এই যে অন্যায় উপেক্ষান, এই উপেক্ষানকে মনে রাখতে পারে প্রজন্মের পর প্রজন্ম? আমি মনে করি এখনকার যে যুগ, মানে স্পেশালি ইনফরমেশন যেহেতু, এবং আমরা এত কিছুর মধ্যে বড় হয়, এখানে এখন মনে রাখাটা সোজা। যে আগে 96-এর সময় বা যখন আওয়ামী লীগ আগের বার এসেছিলেন, তখন ওই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা ছিল দেখে আমরা অনেক কিছু ভুলে গেছিলাম, যেটার জন্য এখন আমাদের আবার আমার ফাঁসি চাই বইটা পড়তে হয়, যে কি ঘটনা ঘটেছিল। এটা পড়লে কিন্তু অনেক কিছু বের হয়ে আসে, যে যেমন দেখবেন যে এটা পড়ার পর আপনি অনেক কিছু মিলিয়ে নিতে পারবেন। মানুষ তো ইমিডিয়েট পাস্ট ভুলে যায়, রাইট। তো সেক্ষেত্রে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানুষের মুক্তির জন্য এবং শেখ হাসিনার সরকারের দীর্ঘ 15 বছরের জাঙ্ক ক্লিন করে নতুন একটি সম্ভাবনার দিকে এগুচ্ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হুইসপারিং করে কিন্তু এই সরকারের বিরুদ্ধে এক ধরনের বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে, এটিও তো ট্যাকেল করা জরুরি। এবং আপনার বক্তব্য অনুযায়ী যে লাস্ট 15 ইয়ার্স যে রিজিম ছিল, এই রিজিমের অপকর্ম তো মানুষের সামনে তুলে ধরা উচিত। এটার জন্য কি কি করতে পারে এই সরকার? এই সরকার কি কি করেছে তার একটা প্রথম বেসিক আউটলাইন তো দেবপ্রিয় ভট্টাচার্য তার হোয়াইট পেপারে দিয়েছে, শ্বেতপত্রে দিয়েছে। এটা এক নাম্বার। এবং আপনি দেখবেন যে এখন গণভবন জাদুঘরে পরিণত হচ্ছে, এরকম কিছু কিছু স্মলার ইনিশিয়েটিভ আছে যেগুলো মনে করায় দিবে। আমি বাংলাদেশি জাতির উপর প্রচণ্ড হোপফুল। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই বিপ্লব যে এটিকে বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্নতাবাদীদের একটি মুভমেন্ট হিসেবে তারা এস্টাবলিশ করার চেষ্টা করছে, এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তারা এই কথাগুলোই বলছে। আওয়ামী লীগ যা ইচ্ছা বলুক, বাংলাদেশের মানুষ এত বোকা না। বাংলাদেশের মানুষ মানে অ্যাটলিস্ট
এটা মনে রাখবে যে লাস্ট 16 বছর কি হয়েছিল। আমরা আতাউর ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। আতাউর ভাই, আমরা একটি খবরের শিরোনামে দেখলাম ব্যবসায় বান্ধব দেশের তালিকায় 144টি দেশের মধ্যে বাংলাদেশ 121তম ফোর্বসের প্রতিবেদন। বাংলাদেশ এত পিছিয়ে যাওয়ার কারণটা কি? আমরা তো গত 16 বছর ধরে উন্নয়নের গল্প শুনেছি, আমাদের অর্থনীতি দিনকে দিন আমরা ইমার্জিং টাইগার থেকে আরও এগিয়ে গিয়েছে এবং সিঙ্গাপুরকেও আমরা কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে দিয়েছি, এরকম সংবাদ আমরা প্রধানমন্ত্রী সহ গত সরকারের মন্ত্রিপরিষদের সবার মুখ থেকেই শুনতাম। তাহলে আমরা এত পিছিয়ে গিয়েছিলাম কেন? আসলে কারণটা কি? বাংলাদেশের ব্যবসা মূলত এই যেটা বললেন 16 বছর যে ব্যবসা দেখাচ্ছে যে সিঙ্গাপুর হয়ে গেছে, এটা মুষ্টিমেয় কয়েকজন, তাদের যারা আমরা ব্যবসায়ী, আমরা যারা করি, তারা কত কষ্টে এবং কিভাবে দিন এই 16 বছর গিয়েছে এটা আসলে কাউকে বোঝানো যাবে না। বললাম তো যে গ্যাস, বিদ্যুৎ, ট্যাক্স, ব্যাংকিং ফ্যাসিলিটিস এগুলো মুষ্টিমেয় কয়েকজনের হাতেই ছিল। আপনি দেখেন যে টাকাগুলো পাচার করেছে তার ব্যাংকিং ফ্যাসিলিটিস দিয়ে তো তারা করেছে। আপনি তো ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও কাজ করেছেন। জি, আমি তো প্রথমে যখন ব্যাংকগুলো শুরু করে তখন তো বেশ হেলদি ইনভেস্টমেন্ট নিয়েই শুরু করে, তারপরে এগুলো কেন ধীরে ধীরে আসলে রুগ্ন হয়ে যায় বা গিয়েছিল কেন? রুগ্ন হয়ে যায়, যেমন ব্যাংকিং যে আমাদের গাইডলাইনগুলো আছে, এটা কনস্টিটিউশনটা কিছুটা আর আমরা ব্যক্তি যারা ব্যাংকের শীর্ষ পদে যারা চাকরি করি, আসলে ব্যাংক সম্পর্কে এই 16 বছরে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা ব্যাংক সম্পর্কে জানে না। একটা উদাহরণ, আমি গত 2 সপ্তাহ আগে একটা বাংলাদেশের সর্ববৃহৎ গভর্নমেন্ট ব্যাংকে আমি গিয়েছিলাম এমডির সাথে দেখা করার জন্য, একটা আর্মির একটা কাজের ব্যাপারে এপিজি নিতে হবে। এমডি বলতেছে এপিজি নিতে গেলে আপনাকে 100% মার্জিন দিতে হবে। আই থিঙ্ক সেই এপিজিটা কি এটাই তো জানে না। সে একজন বাংলাদেশের সর্ববৃহৎ গভর্নমেন্ট ব্যাংকের এমডি, সে নিজেই জানে না যে এপিজিটা কি। তো এই সমস্ত লোককে এই 16 বছরে তাদেরকে বসানো হয়েছে ব্যাংকের এমডি, চেয়ারম্যান, বিভিন্ন বড় বড় পজিশন, স্বজনপ্রীতির মাধ্যমে। যার দরুন আসলে ব্যাংকিং যে ফ্যাসিলিটিস একটা, এটা ওই মুষ্টিমেয় কয়েকজন, ওরা বুঝুক বা না বুঝুক, বসাচ্ছে আমার সুবিধার জন্য, আমি টাকা নেব, বাইরে পাচার করবো, ব্যস্ত হয়ে গেল। এই জন্যই তাদেরকে বসাচ্ছে। মূলত তো তারা যে সাধারণ যারা ব্যবসা করে, প্রত্যেকটা ব্যবসায়ী যে গভর্নমেন্টের একটা ফ্যাসিলিটিস পাবে সেটা তো পায় না। এই সরকার এক বস্তা ঝামেলা নিয়ে দায়িত্ব শুরু করেছে, কিন্তু এক বস্তা ঝামেলা যারা তৈরি করলো, এই ঝামেলাগুলো কিভাবে ব্যবসায়িক সেক্টরে কিভাবে বিস্তার ঘটিয়েছিল বা কারা করেছে? আমাদের ব্যবসায়িক, ধরেন আমরা যারা ব্যবসায়িক নেতা, এর ভিতরে মুষ্টিমেয় অধিকাংশরাই তো তখনও তো আপনি ব্যবসায়িক নেতা ছিলেন, আপনি কেন কথা বলেননি? আপনি কেন প্রতিবাদ করেননি? আপনি কখনো প্রতিবাদ করবার চেষ্টা করেছিলেন? করেছি, মামলা খেয়েছি। মানে ব্যবসায়ী সংগঠনের নেতা হবার পরেও আমি মামলা খেয়েছি, আমি জেল কেটেছি। আমি কারণটা কি ছিল? শুধু মানে করার জন্য, এই প্রতিবাদ করা, কথা বলা। আমার নামে 6টা মামলা বিভিন্নখানে, যে মামলার কোনো ভিত্তি নেই। আমি 50,000 টাকা নিয়ে আমি নাকি 50,000 টাকা আমার কাছ থেকে দিয়েছে ঘুষ, এই জন্য আমার মামলা। 11 মাস আগে রেলের জমি লিজ দিতে গেছে, সেই মামলায় 11 মাস পরে চার্জশিট দেওয়ার সময় আমার নাম। এই যে ব্যবসা বান্ধব পরিবেশ, এটা তৈরি করতে গেলে আসলে যে জিনিসগুলোর দরকার, এগুলো তারা তো কখনো পাত্তাই দেয়নি। তারা দেখেছে তাদের 3-4জন 5জন লোক, তারা কিভাবে ব্যবসা করতে পারবে, তারা খুব মানে টাকা কিভাবে পাচার করতে পারবে ব্যবসার নাম করে, তাদের জন্য ফ্যাসিলিটিস হয়েছে, নইলে সাধারণ ব্যবসায়ীদের জন্য তো কোনো ফ্যাসিলিটিস হয়নি। অপূর্ব ভাই, আরেকটি সংবাদের শিরোনাম, শুধু পলাতক আসামির সঙ্গে নামের মিল থাকায় কারাগারে নিরপরাধ লিটন। সাহিত্যিক কাফকার ন্যারেটিভের মতো আমরা দীর্ঘদিন ব্রিটিশ আইনগুলো বয়ে বেড়াচ্ছি, এর কারণ কি? আমাদের ভাবনাগুলো কলোনাইজড কিনা, নাকি রাজনৈতিক সুবিধার জন্য আইনি কাঠামোটা এমন করে রেখে দেওয়া হয়েছে? আসলে ডিকলোনাইজেশনের যে প্রসেস, এটার মধ্যে দিয়ে তো আমরা কখনো যেতে পারিনি, এবং এটার একটা বড় কারণ হচ্ছে, আপনি দেখবেন খুব মোটা দাগে এই এতটা বছর আমাদের কিন্তু মানে বুদ্ধির পরিচয়ে উপরে উঠার মানুষ কয়জন আছে এটা একটা খতিয়ে দেখার ব্যাপার আছে। কিন্তু সব জায়গায় তদবির, সব জায়গায় স্বজনপ্রীতি এবং সব দলীয়করণ, শুধু এটাও না, মানে এবং টাকা খরচ, প্রচুর অর্থ খরচ, অর্থের বিনিময়ে পোস্ট, অর্থের বিনিময়ে চাকরি, এরকম একটা বিচ্ছিরি রকমের ব্যাপার ঘটেছে, যেটার জন্য কিন্তু আমাদের যে তাত্ত্বিক পড়াশোনা হওয়া উচিত ছিল, যে আমরা ইতিহাসকে কীভাবে ইন্টারপ্রেট করবো। আপনি কলোনাইজেশনের কথাটা বললেন, এইটা
টু আন্ডারস্ট্যান্ড দিস ডিকলোনাইজেশন প্রসেসে যাওয়ার জন্য একটা পড়াশোনার দরকার থাকে, কিন্তু বেশ কিছু জিনিস আমাদেরকে বুঝতে হয়, জানতে হয়। এবং ইতিহাসকে ইন্টারপ্রিটেশনের একটা ব্যাপার থাকে। আমরা কি এই লাস্ট 16 বছরে ইতিহাস ইন্টারপ্রেট করার সুযোগ পেয়েছি? আমরা কিন্তু পাইনি। আমরা শেখ মুজিবকে একদম মোটামুটি উই মেড হেম আ গড, এবং তারপর ওনার আশেপাশে আমরা এটাকে সাজিয়েছি। আমরা মৌলানা ভাসানী বাদ দিয়েছি, আমরা তাজউদ্দিনকে বাদ দিয়েছি, আমরা শেরে বাংলাকে ফজলুল হককে বাদ দিয়েছি, সারওয়ার্দিকে বাদ দিয়েছি, এবং আরও অসংখ্য মানুষ যাদের এই দেশ গঠনে ডিরেক্ট হাত আছে, তাদেরকে কিন্তু আমরা জাস্ট সরিয়ে দিয়েছি। ভুয়ো ন্যারেটিভ যেটা আমাদেরকে সত্যের কাছ থেকে অনেক বেশি দূরে নিয়ে যায়, সেরকম একটা স্টাবলিশ করে আমরা এমন একটা জায়গায় এসেছি যেটা মনে হচ্ছে যে আমরা আসলে কারো দাস হওয়ার জন্যই বোধহয় এভাবে আমাদেরকে বানানো হয়েছে। সো এইটার থেকে আমাদের বের হয়ে আসার জন্য এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতিগতভাবে আমরা ইতিহাসকে এখন কিভাবে দেখব। আমাদের কিন্তু একটা মহানায়ক ক্রাইসিস আছে। তা আমি বলবো যে এখানে মহানায়ক একজন হতে হবে কেন? আমাদের তো অনেকগুলো অনেক মহানায়ক। আপনি মৌলানা ভাসানীকে ছাড়া আপনি বাংলাদেশ চিন্তা করতে পারবেন? আমি তো পারবো না আমার জায়গা থেকে। যেমন জিয়াউর রহমানের তো অবদান, অবশ্যই ভিলেন বানিয়ে অবশ্যই, এক্স্যাক্টলি। এবং এই জিনিসগুলো আমাদেরকে এখন অন্যভাবে দেখতে হবে, যে ঘটনাটা কিভাবে ঘটেছে এবং ইতিহাসকে বিকৃত করার পিছনের কারণগুলো কি কি, এবং এইগুলো চিন্তা করতে পারলেই কিন্তু আমরা আস্তে আস্তে ওই প্রসেসটার মধ্যে ঢুকতে পারবো। নামের মিল থাকার কারণেই কারাগারে অনেক দিন কাটাতে হলো নিরপরাধ লিটনকে। আপনি নামের মিল বলছেন, আমি তো বলবো যে এরকমও কেস আছে যে একজন সামনে দিয়ে যাচ্ছে, ভালো লাগেনি, উঠিয়ে নিয়ে গেছে। এটি আসলে কি এরকম কেস হয়েছে? তো আইন তো ছিল, কিন্তু আইনটা কে কন্ট্রোল করছিল? আপনার কি মনে হয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, এদের কারোর জন্য কি কোনো আইন ছিল? বাংলাদেশের কনস্টিটিউশন কি ওনারা মেনে চলেছে? আমার তো মনে হয় না কোনো আইন বা কোনো কনস্টিটিউশন ওনাদের ইয়ের মধ্যে ছিল। দেখেছি যে অনেক দেশ আবার শেখ হাসিনাকে নানানভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় অ্যাওয়ার্ডও দিয়েছে। এই অ্যাওয়ার্ডগুলো তো খতিয়ে দেখতে হবে যে অ্যাওয়ার্ডগুলো কিভাবে পেয়েছে। মাদার অফ হিউম্যানিটি এটা খুবই হাস্যকর, এবং কারা কিভাবে দিয়েছে, কোন অফিস দিয়েছে, এটা একটু খতিয়ে দেখলে, আমি আজকে ডিটেলস না বললাম, কিন্তু আমার মনে হয় যে দর্শক যারা দেখছেন তারা খুব মজা পাবেন যে এই শেখ হাসিনার অ্যাওয়ার্ডগুলো কোথা থেকে এলো, মোটার লেজিটিমেসিটা কোনগুলো। আতর ভাই, প্রবাসীদের বিশেষ নাগরিক সুবিধা দেওয়ার নীতিমালা বাস্তবায়ন নেই। এই সংক্রান্ত আরও একটি সংবাদের শিরোনাম হচ্ছে, প্রবাসী কর্মীরা রাষ্ট্রকে দিচ্ছেন, শুধু পাচ্ছেন না কিছুই। আপনি দীর্ঘদিন প্রবাসে থেকে বিশ্বব্যাংক এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। বাংলাদেশের সঙ্গে আপনার অভিজ্ঞতা কেমন ছিল ওই সময়টা? এই 16 বছরে যাদেরকে ওই অপূর্ব ভাই বললো যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এর তো কোনো নিয়মের ভিতর ছিল না। আসলে তারা সবগুলোই নিয়মের ঊর্ধ্বে ছিল। তারা এখন না, এরকম অনিয়মের মধ্যে থেকেও আপনি তো বিশ্বব্যাংক সহ জাতিসংঘের বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন। এই যে আমাদের দেশের বাজেট তো এক ধরনের দাতাদের দিকে আমাদের তাকিয়ে থাকতে হতো। দাতারা এটি কি ফিজিবিলিটি স্টাডি করতেন না? এটা সে একটা উদাহরণ দিয়ে আমি করে দিই। আমি ইউনিসেফে আমি কাজ করেছি, দুটো দেশে, আফগানিস্তানে করেছি, আমি কঙ্গোতে করেছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন যেটা নতুন কারিকুলাম করেছিল আওয়ামী লীগ সরকার, সেখানে তারা কি বলতো, বড় বড় লেকচার দিত যে এটা নাকি বিশ্বের উন্নত দেশগুলোর কারিকুলাম তারা স্টাবলিশ করেছে। আসলে তার উন্নত দেশ কাকে বলে, এটা আসলে তাদেরকে জিজ্ঞেস করা দরকার ছিল যে তারা উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা বলতে তারা কাকে, সুইজারল্যান্ড, জাপান, কোন দেশের শিক্ষা ব্যবস্থা তারা দীর্ঘদিন এই চাইল্ড এডুকেশনের উপর, তারপর এডুকেশন আমি কাজ করে যাচ্ছি। আমি খুব এসেছি যে আসলে তারা, আমার মেয়ে সেমনে পড়ে, সে আর পড়ে না, পড়বেটা কি, পড়ার তো কিছু নাই আসলে। পড়বে যে সে পড়ার একটা তো কিছু থাকতে হবে, সেখানে কিছুই নাই পড়ার। ধরেন জাপানে আপনি সকাল 7টায় স্কুলে ঢুকবে, সন্ধ্যা 7টায় বের হয়ে আসবে, সেখানেই শিখবে আপনি তার বয়সে বড়, আপনাকে কি করতে হবে, আপনার সামনে গেলে সে কি করতে হবে, তার বয়সে ছোট, মোরাল এডুকেশন তো আলাদা বিষয়। এটা 3 বছর তাদের কোনো পড়াশোনা নাই। রাস্তায় নামতেছে, এক সময় রাস্তায় বড় একটা রশির সামনে টিচার, 5 জন স্টুডেন্ট, আবার একজন টিচার হাত দিয়ে রশিটা সবাই ধরছে, স্টুডেন্ট টিচার রাস্তা দিয়ে বেরোচ্ছে, তাদের শিখাচ্ছে যে তুমি ডান দিয়ে যেতে হবে, বা দিয়ে তোমাকে আসতে হবে, এত বড় মানুষ দেখলে এইভাবে কথা বলতে হবে, তোমাকে রাস্তায় একটা ময়লা পরিটাকে দেখলে সেটা কী করতে, সব শিখায়। ফোরে যখন ক্লাস শুরু হলো তখন পড়া তো পড়ায়,
পৃথিবীর বিভিন্ন দেশে যারা কনসুলেটর ছিলেন তারা এর জন্য যে একটা ইনিশিয়েটিভ নেবে, এই যেমন কাতারে আর দুবাই আমাদের কতগুলো ছেলে এই জুলাই আন্দোলনে করলো, জেলে অ্যারেস্ট করলো, জেলে থাকলো। পরবর্তীতে সরকার তাদেরকে এই সরকার কত করলো সরাসরি সদয়ভাবে, হস্তক্ষেপ করে হ্যাঁ নিয়ে এটা আসলেন করলো। তাদেরকে। কিন্তু এরকম কিন্তু ঘটনা অনেক হয়েছে। তাদের জন্য কিন্তু ওই সরকার কোনো ইনিশিয়েটিভ নেয়নি, বা ওই কনসুলেটর যারা ছিল তারা কোনো ইনিশিয়েটিভ, কারণ তাদেরকে যেটা বলেছে তোমাকে আমি বসাচ্ছি ওখানে, অথবা আমি যেটা বলবো এটাই তুমি শোনো, কোনো যোগ্যতার মাপকাঠিতে তো তাদের বসানো হয় নাই। তারা প্রবাসীদের জন্য কি সুবিধা দেবে? এমনকি প্রবাসীরা যখন এখানে এসেছে এয়ারপোর্টে, তার ব্যাগ পর্যন্ত সিরিবিরি কই গেছে ব্যাগ তার হিসাব নাই, এবং চেনকুলি জিনিস আমরা নিয়ে তো দেখেছি গেছে। যে হাসিনা রেজিমের সময় বিভিন্ন এম্বাসিতে যারা কর্মকর্তা হিসেবে গেছে তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে, হ্যাঁ, নানান ধরনের হ্যাঁ। অভিযোগ উঠেছে। আমরা এটি চুরির দেখেছি। অভিযোগ মানে কি? জাতির জন্য একটি লজ্জা। এগুলান যে পিকুলার অভিজ্ঞতা, এগুলো বলতে গেলে লজ্জার ব্যাপার, কারণ আমরা তো এই দেশের প্রতিনিধি হিসেবেই কাজ করেছি। তো আসলে এত লজ্জাজনক বিষয় কতকগুলা ঘটেছে, যেগুলো মানে এইরকম অনুষ্ঠানে বলাটাও লজ্জার ব্যাপার আমাদের দেশের জন্য। জি, আপনার কাছ থেকে শুনবো আতাউর ভাই, আপনি আমাদের সাথেই থাকেন। অপূর্ব ভাই, মিরপুরের 7টি থানা এলাকায় অন্তত 20টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। সারা দেশের একই চিত্র। আমরা গত 16 বছর ধরে এই সংবাদগুলো আমাদের যারা প্রজন্ম, যাদের উপরে আগামীর বাংলাদেশ বলতাম আমরা, বা বাংলাদেশের ভবিষ্যৎ যাদের ঘাড়ের উপরে, তাদেরকে এইভাবে কিশোর গ্যাংয়ে কেন কারা নিয়ে আসতো? আসলে উদ্দেশ্যটি কী ছিল? উদ্দেশ্য ছিল, যেমন আমার কাছে মনে হয় যে একটা বড় উদ্দেশ্য ছিল যে ওনারা চেয়েছিল যে এই জাতি যাতে কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আমি কেন বলি এটা, যে কিশোর গ্যাংয়ের যে বয়সগুলো দেখবেন, যেগুলো আমরা মোটামুটি নিউজ টিউজে দেখি, এই বয়সগুলো না খুব ভালনারেবল একটা বয়স, একদম টিন বা তার চেয়ে একটু উপরে, এই সময় খুব, হ্যাঁ বয়সন্ধিকাল, যেটা খুবই প্রচণ্ড ভালনারেবল। এটা হ্যান্ডেল করার জন্য কিন্তু অত্যন্ত সেন্সিটিভিটি দরকার আছে, এবং এটাই কিন্তু আপনাকে শেপ করে যে আপনি ভবিষ্যতে মানুষটা কীরকম হবে। এই সময়ে এদের সামনে লোভ, লালসা, নেশা এগুলো আনাটা, মানে এটা তো পাপ, মানে ডিস্ট্রাক্ট করাটা খুব ইজি। এক্স্যাক্টলি, মানে আপনার না নিজস্ব কিছু এথিক্স থাকতে হয়। আমি আর আপনি এখন তুমুল একটা ঝগড়ায় চলে যেতে পারি, কিন্তু আমাদের কিন্তু কিছু এথিক্যাল গ্রাউন্ড থাকবে, কিছু জেন্টলম্যানস এগ্রিমেন্ট থাকবে যে আমরা এই লাইনটা ক্রস করব না। এটা আমাদের কিন্তু ডিসকাস করারও দরকার নাই, আমরা জানি এ ধরনের কোনো চুক্তিও দরকার নেই, কিন্তু আমরা জানি যে আমরা এই লাইনটা ক্রস করব না, আমরা পার্সোনাল হব না, আমরা জায়গা করব না, ডিবেটের জায়গায় থাকবে। আওয়ামী লীগ সরকার যেটা করেছে কি, ওরা এই লাইনটা ক্রমাগত ক্রস করে গেছে। এবং শুধু কিশোর গ্যাং কেন বলছেন আপনি, মানে কলেজ স্কুলে আমার ছাত্রলীগ শাখা লাগবে? আমরা তো স্কুলেও আমরা দেখলাম না, মানে দেখেছি তো, এটা মানে এটা হাস্যকর না? মানে আপনি স্কুলদেরও ছাড়বেন না, শিশুলীগও মানে একটা জাতিকে গড়ে ওঠার জন্য কি দরকার? একটা বড় বেসিক জিনিস হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ারটা। এই যে বয়সন্ধিকালে কিন্তু এক কিশোরের সাথে ওই রাষ্ট্রের কিন্তু একটা চুক্তি স্বাক্ষরিত হয়, এবং ওই কিশোর কিন্তু রাষ্ট্রকে বুঝতে শেখে, রাষ্ট্র আবার কিশোরকে ওন করার যে ওয়ে আউট, সেই ওয়ে আউটটি কিন্তু এই এজ, এবং এই এজটি এবং রাষ্ট্র এবং কিশোরের সাথে যে যোগসূত্র হয়, সেক্ষেত্রে তো মানে শিক্ষা ব্যবস্থা একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং রাষ্ট্রের সেই দায়িত্বটি রয়েছে। তাহলে কি আমরা ধরে নেব যে গত 16 বছরে এই প্রজন্ম সৃষ্টির কোনো উদ্যোগ ছিল না? শুধুই ক্ষমতা? কোনো উদ্যোগ ছিল না তো। একটা আমরা শিক্ষা ব্যবস্থার কি ধ্বংসস্তূপে পরিণত করেছে সেটা তো আমরা এখন আস্তে আস্তে খবর পাচ্ছি, নিউজে আসছে। মানে এটা একদম একতরফা ন্যারেটিভও না, এটাও কিছু মিথ্যা জিনিস দিয়ে ভরিয়ে এমন একটা গুবলেট পাকানো হয়েছে এখানে। এডুকেশন সিস্টেমটা যেভাবে গ্রো করা উচিত ছিল সেটা বাদ দিয়ে আমরা জাস্ট তৈরি করলাম কিছু স্লেভ, যাতে এই স্লেভমেন্ট আমরা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গায় রাখলাম না। একটা জাতি কখন উন্নত হয়, যখন একটা সার্টেন বয়স থেকে তাকে কোয়েশ্চেন্স করানোর চিন্তাটা মাথার মধ্যে ঢোকানো হয়। ইউ হ্যাভ টু প্লে টু সাম এক্সটেন্ট অ্যাজ আ ডেভিলস অ্যাডভোকেট। কিন্তু আপনি যদি সত্যের গোড়ায় যেতে চান, আপনাকে অনেক কিছু প্রশ্ন করতে হয়। আমরা কিন্তু গত 16 বছর কোনো প্রশ্নই করতে পারিনি, এবং এই জেনারেশনের মধ্যে কোনো না। আপনি বলেন, আপনি মুক্তিযুদ্ধ নিয়ে একটা ক্রিটিক্যাল প্রশ্ন করেন, আপনি তো একদম শেষ। তো আপনি তো মানে সোসাইটিতেই থাকতে পারতেন না। কিন্তু আপনাকে মুক্তিযুদ্ধের অ্যাকচুয়াল ইতিহাসটা জানতে হলে আপনাকে কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন করতে হবে।
আমাকে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন করতে হবে, কিছু ক্রিটিক্যাল উত্তরও আমাদের কাছ থেকে আশা করতে হবে। So, এই জিনিসগুলো প্রশ্ন করবার সুযোগও তো থাকতে হবে, মানে এটি তো রাষ্ট্রের দায়িত্ব। এক্স্যাক্টলি, ইতিহাস কিন্তু সবসময় রিপিট হতে থাকে। এই জিনিসটা হওয়ার জন্য এবং যাতে এই রিপিটেশন, খারাপগুলো যাতে রিপিটেশন হয়, এটার জন্য অ্যাকচুয়াল ইতিহাসটা আমি মনে করি জাতি গঠনে একটা বিশেষ ভূমিকা রাখে, যেটি আসলে আমরা ফেল করেছি। এবং আতাউর ভাই, 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আসলে মানুষের রক্তের ম্যান্ডেটের বিনিময়ে একটি নতুন সরকার, একটি নতুন বাংলাদেশে আমরা আছি। এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? স্যার যেমন চাচ্ছে যে এই দেশটাকে নতুনভাবে একটা বিশ্বের দরবারে পরিচিত করে দেওয়ার, তার যে টিম আছে এই টিমরা যেন ওনার মতো মানসিকতায় থাকে, এটাই আমার চাওয়া। তারা যেন তার স্যারের মানে ব্যক্তিগত স্বার্থের উপরে উঠতে হবে। স্যার যেটা চাচ্ছে যে সব কিছু ছেড়ে দিয়ে দেশটাকে পৃথিবীর মানচিত্রে একটা সুন্দর সম্মানের জায়গায় নিয়ে যাওয়া, এই এতে যেন সবাই থাকে, তারা যারা আছেন তারা যেন এর বাইরে যেন না যায়। অপূর্ব ভাই, শেষ করব। 5 আগস্টের বিপ্লবের আপনিও এক ধরনের আন্দোলনের মধ্যে ছিলেন, এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? মন খুলে যত কিছু জানার, যত কিছু বলার বলেন, এবং এই প্র্যাকটিসটা যাতে থাকে, মিডিয়া বলেন, একদম সাধারণ জনগণের ফেসবুক স্ট্যাটাস বলেন, জনগণ যাতে কোশ্চেন করে, আপনারা সরকারকেও যেন এক্স্যাক্টলি বাক স্বাধীনতার যত কিছু প্র্যাকটিস করা যায়, আমাদের এখন উচিত এই প্র্যাকটিসটা করা। তাহলে এই প্র্যাকটিসটা যদি একবার আমাদের ভিতরে ঢুকে যায়, এটা বের করতে খুব কষ্ট হবে, এটা কেউ বের করতে পারবে না। এবং আপনি দেখবেন জাতীয় ইউনিটি তত মজবুত হবে। সো আমি বলবো যে খুলে সমালোচনা করুন, মন খুলে সমালোচনা করুন, এবং মন খুলে যা বলতে চান বলেন। হ্যাঁ, ধন্যবাদ অপূর্ব জাহাঙ্গীর, ধন্যবাদ আতাউর রহমান ভাই, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।